সময়টা ১২৭৪ সাল ৫ই নভেম্বর। ভোর হতে তখনও দেরি আছে। সুশীমা দ্বীপের কোমোদো সৈকতে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে ৮০ জন সামুরাই। আর তাদের সামনে কি? সমুদ্রের বুক চিরে এগিয়ে আসছে ৯০০টা জাহাজের এক বিশাল নৌবহর। তাতে আছে ৪০,০০০ মঙ্গোল সৈন্য, মানে যে সেনাবাহিনী ততদিনে প্রায় অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছে। তাদের নেতা বয়স্ক সামুরাই কমান্ডার সো সুকেকুনি, তিনি জানতেন আজই তার শেষ দিন, কিন্তু তার চোখে ভয়ের লেশমাত্র নেই। কেন ভয় নেই? কারণ তার হাতে তলোয়ার আর মনে ইস্পাত কঠিন সংকল্প। আসলে সামুরাইরা তো একটাই নিয়ম মানে, তাই না? সম্মানের সাথে লড়াই করো আর সম্মানের সাথে মরো। আর এই একটাই দর্শন, এটাই ঠিক করে দেবে জাপানের ভাগ্য। ভাবা যায় ব্যাপারটা? এত বড় একটা সাম্রাজ্যের বিরুদ্ধে জাপানের প্রথম ডিফেন্স লাইন, এই দ্বীপে থাকা মাত্র ৮০ জন ঘোড়সওয়ার স্যামুরাই। মাত্র ৮০ জন! আর তারা যাদের মুখোমুখি হতে চলেছিল, সেই সেনাবাহিনীটা ছিল ৪০,০০০ সৈন্যের এক বাহিনী। মানে এই যে অসম লড়াইটা, এটা আসলে ছিল দুটো আলাদা পৃথিবীর মধ্যে সংঘর্ষ। আর এই সংঘর্ষই জন্ম দেবে জাপানের ইতিহাসের এক অমর কিংবদন্তির। কিন্তু প্রশ্ন হল, এত বিশাল একটা বাহিনী জাপানের দরজায় এসে কড়া নাড়ল কেন? এর উত্তরটা লুকিয়ে আছে একজনের মধ্যে। এমন একজন সম্রাট যার উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশছোঁয়া, যিনি চাইতেন পুরো পৃথিবীটা তার পায়ের নিচে থাকুক। আর তিনি ছিলেন কুবলাই খান। হ্যাঁ, সেই চেঙ্গিস খানেরই নাতি আর ইউয়ান সাম্রাজ্যের সম্রাট। তিনি তখন শাসন করতেন মানব ইতিহাসের সবচেয়ে বড়, মানে একসাথে লেগে থাকা সবচেয়ে বড় সাম্রাজ্য। আর তার বিশ্বাস কি ছিল জানেন? তিনি ভাবতেন স্বর্গ থেকেই তাকে পাঠানো হয়েছে পুরো পৃথিবী শাসন করার জন্য। আর তার কাছে জাপান, ওটা তো ছিল একটা ছোট্ট দ্বীপ, কয়েক দিনে যেটা দখল করে নেওয়া যাবে। তো ১২৬৮ সাল থেকে তিনি জাপানে চিঠি পাঠানো শুরু করলেন, একের পর এক। চিঠির ভাষা ছিল বেশ অপমানজনক, আর শেষে থাকত একটা পরিষ্কার হুমকি, হয় আমার বন্ধু হও, নয়তো যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু জাপান কি করল? তারা বেছে নিল মোকুসাৎসু, মানে নীরবতা দিয়ে জবাব দেয়া। কোনো চিঠিরই উত্তর দিল না। ভাবুন তো, এটা কুবলাই খানের মতো একজন সম্রাটের জন্য কি ভীষণ অপমানের। এখন কথা হলো, জাপান এত জেদ দেখাচ্ছিল কেন? কারণটা লুকিয়েছিল তাদের সংস্কৃতির একেবারে গভীরে। সামুরাইদের একটা নৈতিক কোড ছিল, নাম বুশিডো, মানে যোদ্ধার পথ। এর তিনটা মূল কথা: আনুগত্য, সাহস আর সম্মান। আর এই কোড অনুযায়ী কোনো বিদেশি শক্তির কাছে যুদ্ধ না করে মাথা নত করাটা ছিল সবচেয়ে বড় লজ্জার বিষয়। মানে এটা তাদের জন্য ভাবাই যেত না। আর এই যে সংস্কৃতির পার্থক্য, এটাই যুদ্ধের ময়দানে দুই বাহিনীকে একদম আলাদা করে দিয়েছিল। এটা শুধু কে বেশি শক্তিশালী বা কার সৈন্য বেশি তার লড়াই ছিল না, এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন যুদ্ধ দর্শনের লড়াই। এখানে দেখুন দুটো দলের মধ্যে তফাৎটা কতখানি। একদিকে মঙ্গোলরা, তারা ছিল একটা অর্গানাইজড কিলিং মেশিন। ঢোল, ঘণ্টা, পতাকার ইশারায় সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ত। তাদের আসল শক্তিই ছিল একসাথে আক্রমণ করা। আর অন্যদিকে সামুরাইরা, তাদের কাছে যুদ্ধটা ছিল একটা ব্যক্তিগত সম্মানের ব্যাপার। তারা একা এগিয়ে এসে প্রতিপক্ষকে বলতো, এসো আমার সাথে লড়ো, মানে দ্বৈত যুদ্ধ বা ডুয়েল। আর অস্ত্রের কথা যদি বলি, মঙ্গোলরা তখন ব্যবহার করছে গান পাউডার বোমা বা তেৎসু হাওয়ের মতো নতুন টেকনোলজি। আর সামুরাইদের ভরসা, তাদের আত্মার প্রতীক, সেই বিখ্যাত তাছি বা কাতানা তলোয়ার। তো এই দুটো সম্পূর্ণ আলাদা জগৎ যখন সুশীমার ওই কোমোদো সৈকতে মুখোমুখি হল, ঠিক তখনই জন্ম নিল এক মহাকাব্যিক লড়াইয়ের, সেই ৮০ জন যোদ্ধার শেষ প্রতিরোধের গল্প। সামুরাইদের যে ঐতিহ্য, ঠিক সেটাই হল। কমান্ডার সো সুকেকুনি তার ঘোড়া নিয়ে এগিয়ে গেলেন, তারপর চিৎকার করে নিজের পরিচয় দিয়ে মঙ্গোলদের সেরা যোদ্ধাকে একটা সম্মানজনক লড়াইয়ের জন্য ডাকলেন। কিন্তু মঙ্গোলরা, তারা এসব শুনে হাসাহাসি শুরু করল। তারা কোনো নিয়ম কানুনের ধার ধারল না, সোজা যুদ্ধের দামামা বাজিয়ে দিল। আর সাথে সাথেই আকাশটা হাজার হাজার তীরে কালো হয়ে গেল। কোনো নিয়ম নেই, সম্মান নেই, কিচ্ছু নেই, শুধু আক্রমণ। এই দৃশ্য দেখে সামুরাইরা তো একেবারে হতভম্ব।
কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। এরপর তারা এমন একটা শব্দ শুনল যেটা তারা তাদের জীবনে আর কোনো দিন শোনেনি। প্রচণ্ড শব্দে ফাটতে শুরু করল তেৎসুহাও, মানে গান পাউডার বোমা। চারদিকে কান ফাটানো আওয়াজ, আগুন, ধোঁয়া। এই দেখে স্যামুরাইদের ঘোড়াগুলো ভয়ে পাগল হয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করল। মুহূর্তের মধ্যে তাদের পুরো যুদ্ধের ফরমেশন তছনছ হয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও বিশ্বাস করা কঠিন, ওই ৮০ জন যোদ্ধা একটা গোটা সাম্রাজ্যকে ৯ ঘণ্টা ধরে আটকে রেখেছিল। তাদের উদ্দেশ্য কিন্তু জেতা ছিল না, তারা শুধু চেয়েছিল জাপানের মূল ভূখণ্ড যেন তৈরি হওয়ার জন্য কিছুটা সময় পায়। আর তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। হ্যাঁ, সন্ধ্যার মধ্যে শেষ স্যামুরাইও মারা গেলেন, কিন্তু একজনও আত্মসমর্পণ করেনি। তো সুশিমার যুদ্ধ শেষ হল, কিন্তু জাপানের জন্য আসল বিপদ তো তখনও দরজায় কড়া নাড়ছে। মঙ্গোলদের বিশাল নৌবহর এবার এগোতে শুরু করল জাপানের মূল ভূখণ্ডের দিকে। আর ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। সুশিমার ওই ৮০ জন সামুরাইকে হারানোর পর মঙ্গোলরা পুরো দ্বীপ জুড়ে এক কথায় তাণ্ডব চালাল। গ্রামের পর গ্রাম চালিয়ে দিল, সাধারণ মানুষকে হত্যা করল, এমনকি বন্দীদের হাতের তালুতে তার ঢুকিয়ে তাদের জাহাজের পাশে মানব ঢাল হিসেবে ঝুলিয়ে রাখল। তাদের প্ল্যান ছিল ভয় দেখিয়ে জাপানকে নত করানো, কিন্তু হলো তার ঠিক উল্টো। এই বর্বরতা দেখে জাপানিদের প্রতিরোধের আগুন আরও জ্বলে উঠল। তো মঙ্গল নৌবহর যখন জাপানের মূল ভূখণ্ডের হাকাতা উপসাগরে এসে পৌঁছাল, তখন দেখে মনে হচ্ছিল জাপানের পতন এখন শুধু সময়ের অপেক্ষা, আর কোনো উপায় নেই। আর ঠিক সেই মুহূর্তে ঘটল সেই ঘটনা যা খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। আক্রমণের ঠিক আগের রাতে হঠাৎ করে আকাশে দুর্যোগের ঘনঘটা, আর শুরু হলো এক ভয়ঙ্কর টাইফুন। জাপানিদের কাছে এটা কিন্তু কোনো সাধারণ ঝড় ছিল না। তারা বিশ্বাস করত এটা তাদের দেবতারা পাঠিয়েছেন তাদের রক্ষা করার জন্য। আর এর নাম তারা দিল কামিকাজে, মানে ঐশ্বরিক বাতাস। ঝড়ের দাপট ছিল কল্পনাতীত। মঙ্গলদের ৯০০টা জাহাজের মধ্যে প্রায় ৩০০টা ডুবে গেল, ১৩,০০০-এরও বেশি সৈন্য সাগরে হারিয়ে গেল। এই এক ঐশ্বরিক বাতাসই মঙ্গলদের প্রথম আক্রমণটা পুরোপুরি ব্যর্থ করে দিল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং এই ঘটনাটা জাপানের জাতীয় পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। জন্ম নিল এক কিংবদন্তি যা আজও তাদের সংস্কৃতিতে বেঁচে আছে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় এই অবিশ্বাস্য ঘটনাটা একবার নয়, দুবার ঘটেছিল। প্রথমবার হেরে গিয়ে কুবলাই খান তো আরও ক্ষেপে গেলেন। ৭ বছর পর ১২৮১ সালে তিনি পাঠালেন ইতিহাসের অন্যতম বিশাল এক নৌবহর, প্রায় ১.৫ লাখ সৈন্য। তবে এবার জাপানও তৈরি ছিল। তারা উপকূল জুড়ে পাথরের দেয়াল তুলেছিল। কয়েক মাস ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলল। যখন মনে হচ্ছিল জাপানের প্রতিরোধ এবার হয়তো ভেঙেই পড়বে, ঠিক তখনই আবার ঘটল সেই অকল্পনীয় ঘটনাটা। আঘাত হানল দ্বিতীয় আর আগেরবারের চেয়েও শক্তিশালী এক কামিকাজে। আর এই ঝড়টা মঙ্গলদের নৌবহরকে প্রায় নিশ্চিহ্ন করে দিল। এই দ্বিতীয় দৈব ঘটনায় কিন্তু জাপানের ঐশ্বরিক সুরক্ষা আর অদম্য সামুরাই স্পিরিটের কিংবদন্তিকে সবার মনে গেঁথে দেয়। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? একটা জাতি তার পরিচয় কিভাবে গড়ে তোলে? বড় বড় জয়ের মাধ্যমে, নাকি প্রায় অসম্ভব পরিস্থিতিতে অবিশ্বাস্যভাবে টিকে থাকার মুহূর্তগুলোর মাধ্যমে? সুশিমার সেই ৮০ জন সামুরাইয়ের আত্মত্যাগ আর কামিকাজের গল্পটা সম্ভবত এই প্রশ্নের উত্তরটাই দিয়ে যায়।